ধন্যবাদ। শুভ সন্ধ্যা। বিবিসি বাংলার বিশেষ আয়োজন বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানটি হচ্ছে হবিগঞ্জে। আর এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। গোড়াতেই পরিচয় করে দিচ্ছি আজকের প্যানেলের অতিথিদের সঙ্গে। আমার সর্বডানে রয়েছেন আওয়ামী লীগ নেতা এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ। আমার একেবারে বামে রয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আবু লেইস মোহাম্মদ মবিন চৌধুরী। আমার পাশে ঠিক ডান দিকে রয়েছেন সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর কবির হোসেন চৌধুরী। আর আমার বাম দিকে আছেন মানবাধিকার কর্মী শিপা হাফিজা। তাহলে শুরু করা যাক আজ সন্ধ্যের প্রথম প্রশ্ন করছেন শিবলি খায়ের। তিনি কোর্ট স্টেশন রোড হবিগঞ্জে থাকেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়নের কাজ নির্বাচন কমিশন হাতে নিতে যাচ্ছে। এই ভোটার তালিকা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। এই যে দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে, তারা বলছেন এই তালিকা করতে 6 মাস সময় লাগবে, কিন্তু নির্বাচন কমিশন বলতেছে 18 মাস সময় লাগবে। যারা তালিকা করবে তারা 6 মাস বলতেছে, কিন্তু নির্বাচন কমিশন কেন 18 মাস বলতেছে? এটা কি সরকারকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বলতেছে কিনা, সেটা আমার প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। ডক্টর কবির চৌধুরী। আমার মনে হয় এই 6 মাস যে সময় ফ্রেমটা দেওয়া হয়েছে, এইটা শুধু তালিকাটা তৈরি করার পরে, এরপরে অনেক সংশোধনী, সংস্কার, পরিবর্ধন, কিছু ভোটার তালিকাকে হালনাগাদ করার জন্য অনেক ভুল ভ্রান্তি যেগুলো থাকবে সেগুলোকে হালনাগাদ করতে হয়। সেই জন্য বোধহয় আমি মনে করি এই সময়টা যথার্থভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ভোটার তালিকা, কারণ এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে বিগত কয়েকটি মাসে। তা আমার মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে সরকারের সুবিধার জন্যই তাহলে এই কথা বলা হচ্ছে? তাদের কার্যক্রমটাকে আরও সুন্দর, সুষ্ঠু করার জন্য ভোটার তালিকায় হালনাগাদ করা, ভুল ত্রুটি যদি থাকে সেটাকে শুধরানো, আমার মনে হয় এটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। শিপা হাফিজা। যেভাবে এই মুহূর্তে এই সংবাদটি এসছে তাতে মনে হচ্ছে যেন দুটো পার্টি দুরকম বলছেন। আমিও বিশ্বাস করতে চাই এখানে একটা কোঅর্ডিনেশনের হয়তো আরেকটু বেশি দরকার, এবং আমি ডক্টর কবিরের সাথে একমত হয়ে বিশ্বাস করতে চাই যে শুধুমাত্র একটা তালিকা করার জন্য 6 মাস হয়তো লাগবে, এটাকে সংযোজন পরিবর্তন করার জন্য এবং এটাকে একটা ফাইনাল রূপ দেওয়ার জন্য হয়তো আরেকটু বেশি সময় লাগার সম্ভাবনা আছে। আপনি কি কোনো স্পষ্ট দ্বিমত দেখতে পাচ্ছেন এই ভোটার তালিকা তৈরি করার প্রসঙ্গে? আমার মনে হয় না এখনো এটা দ্বিমত। আমার মনে হয়েছে এটা দুজনে দু জায়গা থেকে দুইভাবে বলছেন, এখানে হয়তো একটা কোঅর্ডিনেশনের অভাব হতে পারে, আমাদের কাছে মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আপনারা কি মনে করেন যে সরকারের সুবিধার জন্যই কি এই কথা বলা হচ্ছে যে 6 মাস লাগবে, কিন্তু নির্বাচন কমিশন বলছে 18 মাস লাগবে? কি মনে হয় আপনাদের? মাঝখানে হাত তুলেছেন সাদা শার্ট। যেহেতু নির্বাচনের একটা দিনক্ষণের ব্যাপারে রাজনৈতিক দলগুলো সোচ্চার, এই মুহূর্তে 6 মাস না 18 মাস লাগবে এই বিতর্ক তুলে দেওয়া হয়েছে। বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোর আলোকে হালনাগাদ এবং আমাদের কোর্টের একটি রায় আছে, ওই রায় বাস্তবায়ন করে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে যদি একটি ভোটার তালিকা করা হয় তাহলে সেটা 6 থেকে 9 মাসের ভিতরে সম্পূর্ণ করা সম্ভব বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। এইদিকে হাত তুলেছিলেন সামনে, হ্যাঁ, দ্বিতীয় সারি। ভোটার তালিকা সম্পর্কে একটা প্রশ্ন উঠেছে। আমার একটা জিজ্ঞাসা যে বর্তমান প্রধান নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে 18 মাস হবে লাগতে পারে, এবং আপনি মূল বিষয়ে বলুন যে সরকারের সুবিধার জন্য কি এই কথা বলা হচ্ছে? আসলে সরকারের সুবিধা হ্যাঁ বা না হবে, এটা সুবিধার জন্য, মানে সরকারের সুবিধার জন্য ওনারা ক্যাম্পে বসে নির্বাচন ভোটার তালিকা করতে যাচ্ছে। আসলে এটা ক্যাম্পে না গিয়ে বাড়ি বাড়ি যে ভোটার তালিকা করা উচিত বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। মাঝখানে হাত তুলেছেন চশমা। যদি ক্যাম্পে গিয়ে নির্বাচনের কাজ শুরু করা হয় এবং ভোটার তালিকা তৈরি করা হয় তাহলে 6 মাসের ভিতরে এটা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ। ফিরে আসছি প্যানেলে। মিস্টার আব্দুস শহীদ। ধন্যবাদ। আসলে শিবলি খায়েরকে যিনি প্রথমে প্রশ্নটা করেছেন, সময়ের প্রয়োজনে এখন এটা অত্যন্ত একটা যৌক্তিক প্রশ্ন।
নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচন করবে, এই দাবি দেশবাসীর এবং সুশীল সমাজ সহ সকলের। এই মুহূর্তে সময়ের প্রশ্নে আমি যেটা মনে করি যে একটা কনস্টিটিউশন বা একটা সংবিধানের আওতায় রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার অফ গভর্নমেন্টের যে দায়িত্ববোধ বা যেটুকু প্রয়োজন দেশের মানুষের কল্যাণের জন্য তাদের যে প্রয়োজন, সেটাকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা একটি বিরাট একটা বড় একটা টুল। 18 মাস সময় তাহলে ঠিক সেই আছে? জন্য আমি মনে করি যে আমাদের মিস্টার শহীদ, অতীতের 18 মাস অভিজ্ঞতার সময় আলোকে তাহলে ঠিক আছে? আমার মনে হয় যে সেনাবাহিনী যে প্রস্তাব দিয়েছে সেটা বিতর্কের কোনো বিষয় নয়, বাট আমি মনে করি এটা সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করতে এত দীর্ঘ সময় লাগবে আমাদের অতীত অভিজ্ঞতার এলাকা আমি মনে করি খুব একটা সময় লাগার কথা নয়। তাহলে সরকারের সুবিধার জন্যই এই কথা বলা হচ্ছে। সেনাবাহিনী যেহেতু তারা হাইটেক মেথড তাদের কাছে আছে, তারা যে প্রস্তাব দিয়েছে সেটা বিশ্লেষণ করে আমি মনে করি যত স্বল্প সময়ে নির্বাচন করা যায় সেজন্য নির্বাচন কমিশন অবশ্যই তার প্রতি তাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। মিস্টার মবিন চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন যে 18 মাস সময় লাগতে পারে, আবার এইটাও বলেছেন যে যত অল্প সময়ে সম্ভব এই ভোটার তালিকা করা হবে। আর্মি যে 6 মাস বলেছে, এটা আমার ধারণা যে 6 মাসের ভিতরে ভোটার তালিকা করা সম্ভব। তাহলে সরকারের সুবিধার জন্য এটা বলা হচ্ছে, এটা সরকারের সুবিধার জন্য যে একটা যাতে পূর্ণাঙ্গ নতুন ভোটার তালিকা আপনারা করবেন, যাতে এই নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না হতে পারে, এর জন্য সময় বেশি বলে রাখছেন, কিন্তু প্রকৃতপক্ষে এত সময় লাগবে না আমার বিশ্বাস। আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন জেসমিন খান, তিনি নিউ মুসলিম কোয়ার্টারে থাকেন। আমরা জানি এখন দেশে জরুরি অবস্থা চলতেছে, তো আপনারা কি মনে করেন যে জরুরি অবস্থা তুলে নেওয়ার এখনই সময়? আমার প্যানেলের কাছে এটা প্রশ্ন। আপনাকে ধন্যবাদ জেসমিন খান। একটা কথা বলুন, আপনি নিজেই বলুন, কি মনে হয় যে জরুরি অবস্থা তুলে নেওয়ার এখনই সময় কিনা? আপনার কি মনে হয়? এখনো সময় আসেনি, আরো কিছুদিন থাকতে হবে তাদের, কারণ দুর্নীতি দমনের যে কাজটা চলতেছে এখনো সম্পন্ন হয়নি আমার মনে হচ্ছে, আরো দরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্যানেলে যাবার আগে এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইছি। কি মনে হয় যে এই মুহূর্তে জরুরি অবস্থা তুলে নেওয়া উচিত কি না? সামনে আরো কিছুদিন থাকা দরকার জরুরি অবস্থা দুর্নীতি দমনের লেগে। আপনাকে ধন্যবাদ। আপনি সামনে। জি, জরুরি অবস্থা খুব যত দ্রুত সম্ভব উঠে নেওয়া উচিত, কেননা নির্বাচন কমিশনের যে মূল কাজ ভোটার লিস্ট তৈরি করা, সেখানে রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের মেন ক্লায়েন্ট, এবং মেন ক্লায়েন্টের মতামতের এখানে জরুরি প্রয়োজন আছে। এই মেন ক্লায়েন্টদের সাথে আলোচনার জন্যই আমাদের যে রিফর্মের কথা ওনারা বলছেন যে আমাদের সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার কীভাবে করবে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাই না শুরু করতে পারে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই জরুরি অবস্থা তুলে দিয়ে ঘরোয়া রাজনীতি স্টার্ট করে দেওয়া। আপনাকে ধন্যবাদ। আমরা প্যানেলে ফিরে আসছি। আব্দুল শহীদ। জাতির প্রয়োজনে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আমার জাতির প্রয়োজনে এই জরুরি অবস্থা প্রত্যাহার করা এটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটা বিষয়। এখন সময়ের প্রশ্ন, কখন তোলা হবে? একটু আগে আমাদের একজন বক্তা বলেছেন যেহেতু নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য ভোটার তালিকা প্রণয়নে তারা কাজে হাত দিয়েছেন, সেই মুহূর্তে নির্বাচনের জন্য যে পলিটিক্যাল ক্লায়েন্ট, যাকে পলিটিক্যাল পার্টিগুলোকে বলা হচ্ছে, আসলে তো নির্বাচন হলে পলিটিক্যাল পার্টির অপিনিয়নের একটা ব্যাপার রয়েছে। আমি মনে করি পলিটিক্যাল ক্লায়েন্ট হিসেবে পলিটিক্যাল পার্টির সাথে যদি বসে ফিডব্যাক পেতে হয় যে এই নির্বাচনের জন্য কী কী বিষয়ে সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত, সেই ক্ষেত্রে জরুরি অবস্থা মূলত আমরা যে সংস্কারের যে কথা বলেছি, যে দুর্নীতির কথা বলেছি, যে দুর্নীতি প্রতিরোধের কথা বলেছি, অবশ্যই দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তবে দুর্নীতি প্রতিরোধের জন্য অবশ্যই একটা জনগণের আস্থাভাজন নির্বাচিত সরকারেরও প্রয়োজন। সেই ক্ষেত্রে জরুরি অবস্থা অবশ্যই প্রয়োজন বোধে প্রত্যাহার করার বিষয়টা প্রশ্ন হচ্ছে এখনই সেই জরুরি অবস্থা প্রত্যাহার করা উচিত আমার মনে হয় যেহেতু নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে তারা যে সমস্ত মতামত রাজনৈতিক দলের কাছ থেকে প্রত্যাশা করছে, সেখানে ঘরোয়া রাজনীতি যেখানে নিষিদ্ধ জরুরি অবস্থার কারণে, আমার মনে হয় সেই ক্ষেত্রে উভয়েরই একটি সুবিধা বিবেচনা করে সেটা আমি মনে করি যে প্রয়োজনীয় সেটা প্রত্যাহার করা প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। আবুল আইস মোহাম্মদ মবিন চৌধুরী। বর্তমান সরকার কিছু রিফর্মে হাত দিয়েছে, তারা করাপশনের বিরুদ্ধে কাজ শুরু করেছে। এখন করাপশন এমনই একটা টার্ম
যে এটা শুধু মাননীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে করাপশন বা এর দূরীকরণের জন্য যে প্রচেষ্টা, এ করলে কিন্তু করাপশন দেশ থেকে উঠে যাবে না। আমার মনে হয় করাপশনের বেলা সরকারের উচিত যে একটা নির্দিষ্ট তালিকা প্রকাশ করা, যাদের বিরুদ্ধে অলরেডি করাপশন চার্জ আছে, যে এই ব্যক্তির বিরুদ্ধে করাপশন চার্জ করবেন বা তার বিরুদ্ধে কেস হয়েছে বা তাদের তদারক হবে, এবং এই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে এবং নির্বাচন ভোটার লিস্ট যত তাড়াতাড়ি করা সম্ভব করে এর ভিতরে এই করাপশনের বিরুদ্ধে যাই ব্যবস্থা দেন, আইনগত ব্যবস্থা বা অন্য যে কোনো ধরনের ব্যবস্থা বা দুদুকি মিস্টার চৌধুরী, ব্যবস্থা আপনি তাহলে মনে করছেন না যে এখনই সেই জরুরি অবস্থা তুলে এখন নেওয়ার না, সময় এসেছে? ধরেন এই করাপশন কেসেস বা এই ইলেকশন যে ভোটার লিস্ট, এইগুলা ধরেন একটু কাছাকাছি হয়ে যাক, তখন জরুরি অবস্থা উঠিয়ে দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ ডক্টর কবির চৌধুরী। আমার মনে হয় প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে, কি প্রেক্ষাপটে এই জরুরি অবস্থা আমরা সৃষ্টি হয়েছে বা সৃষ্ট যায়, সেই প্রেক্ষাপটে আমি যাচ্ছি না। আমি বলবো এটাই যে কিছু কর্মকাণ্ড এই সরকার আমার মনে হয় একদম সুনির্দিষ্টভাবে একটা প্ল্যান পরিকল্পনাভাবে যে এই বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নিবন্ধীকরণ সংস্কারের অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এখন আলোচনা হচ্ছে। আমার মনে হয় যে জরুরি অবস্থা তাৎক্ষণিকভাবে তুলে না নিয়ে শিথিল করা, এবং এই শিথিলতার মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলোর সাথে কিছুটা সীমাবদ্ধতা আছে, যদি আলাপ আলোচনা শুরু করা যায়, আমার মনে হয় সুষ্ঠু একটি নির্বাচন, সাধারণ নির্বাচনের কাজটা ত্বরান্বিত হবে। আপনাকে ধন্যবাদ। শিপা হাফিজা। আমার মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে জরুরি অবস্থা যে আমাদের মাঝে আছে, এটা আমাদের একটা দুর্ভাগ্য এবং অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমাদের পূর্ববর্তী বিগত অনেকগুলো বছরে যারা ডিসিশন মেকার, পলিসি মেকার ছিলেন, তাদের ব্যর্থতার জন্য আজ এই অবস্থায় আমরা এসেছি। কাজেই এটাকে তুলে নেওয়ার জন্য অ্যাটলিস্ট আমরা একটা টাইমলাইন জানতে চাই, যেটা কখন তোলা হবে, কি কি হলে তোলা হবে। আমরা টাইমলাইন চাই রাজনৈতিক যে দলগুলো পরবর্তী ইলেকশনে আসার ইচ্ছা প্রকাশ করছেন তাদের কাছ থেকেও, তারা কি সংস্কার করবেন। কেননা এই কথাগুলো আমরা অ্যাটলিস্ট স্পষ্ট করে বুঝতে চাই যে কি কি ঘটনা ঘটতে পারে আগামী এতদিনের মধ্যে। তখনই শুধু আমরা বলতে পারবো যে কখন এই অবস্থা তুলে নেওয়া উচিত কি না। তবে আমরা চাই না যে আমাদের মধ্যে এই জরুরি অবস্থা থাকুক, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব উঠানো উচিত। অবস্থা তুলে নেওয়ার কোনো কারণ নেই বলে আপনি মনে করছেন? মুহূর্ত বলে কি আছে, মুহূর্ত বলতে আমি বলছি একটা টাইমলাইন, সেটা 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 10 সপ্তাহ, হোয়াট এভার, কিন্তু একটা টাইমলাইন, এবং সেই টাইমলাইন আমরা দেখতে চাই কি ঘটবে, না ঘটলে কি হবে। আর আমি মনে করি আমাদের জনগণ অনেক বেশি শক্তিশালী, তারা তখন দেখবেন যে যদি যারা এই টাইমলাইন মানবে না তাদেরকে কি করে শাস্তি করতে হয় জনগণ সেটা জানবে। সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে এই সরকারকে, যে সরকার জনগণের অনেক সাপোর্ট পেয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়ে আপনারা কি মনে করেন, আপনাদের মতামত এবার নেওয়া যাক। যারা মনে করেন যে জরুরি অবস্থা এখনই তুলে নেওয়া উচিত, তারা দয়া করে হাত তুলুন। 20%। যারা মনে করেন না যে এই মুহূর্তে জরুরি অবস্থা তুলে নেওয়া উচিত, তারা হাত তুলুন। আমার মনে হয় যে ব্যাপক সংখ্যক সেই বিষয়ে মতামত দিয়েছেন, অন্তত 70% হবে বলে আমার মনে হচ্ছে। এখান থেকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করছেন তুষার কান্তি মোদক, তিনি একজন চাকরিজীবী। তত্ত্বাবধায়ক সরকারের প্রতিটি পদক্ষেপ কিছু দূর এগিয়েই আর এগুচ্ছে না কেন, এগিয়ে আবার থেমে যাচ্ছে কেন? মিস্টার মোদক, আপনি কি একটা উদাহরণ দিতে পারেন যেখানে আপনার মনে হচ্ছে যে এগিয়ে গিয়ে থেমে যাচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব ছোট শহর হবিগঞ্জ। তো আমরা যখন দেখলাম তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করলো, তারপরে আমরা দেখলাম কিছু কিছু পদক্ষেপ ওরা গ্রহণ করেছে। যেমন রাস্তা থেকে তারা হকার যারা আছে তাদেরকে তুলে দিচ্ছে, যারা অবৈধ দখলদার আছে মেইন রাস্তার উপরে তাদেরকে তুলে দিচ্ছে। কিন্তু কিছু দূর 2 মাস না যেতে আমরা আবার দেখতে পাচ্ছি যে হকাররা আবার জায়গা মতো বসে যাচ্ছে। বড় রাস্তায় হবিগঞ্জের যে প্রধান সড়ক, ওইটাতে জাম লেগে যাচ্ছে, এবং যারা তাদের বারান্দা, হবিগঞ্জ প্রধান শহরের বারান্দা মানে ভেঙেছিল, ওরা আবার বারান্দা ইট দিয়ে অথবা কংক্রিট দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর ওইদিকে কোনো
কন্টিনিউয়াসলি দেখার কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারছি না। আপনাকে ধন্যবাদ। ডক্টর চৌধুরী, সরকার কি হোঁচট খাচ্ছে তার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে? আমার মনে হয় কিছু পরিকল্পনার অভাব এখানে। আমি বলবো যে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এই যে হকারদেরকে তুলে দেওয়া রাস্তা থেকে তাদেরকে বিকল্প একটা তাদের কর্মজীবী কর্মসংস্থানের জন্য, তাদের ব্যবসার জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে, তাদেরকে সেই বিকল্প পথটা দেখিয়ে দিতে হবে। তো সুতরাং সরকার যে জনসমর্থন নিয়ে তারা বিভিন্ন পদে বিভিন্ন ভালো ভালো কাজ করছে, ভালো ভালো সংস্কার, দুর্নীতির ব্যাপারে একটা জিনিস যে এইটা কোনো বিগত কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার, গণতান্ত্রিক সরকার এই ধরনের পদক্ষেপ আমরা দেখিনি, দৃশ্যমান হয়নি। আমার মনে হয় এই সব কর্মকাণ্ডে অবশ্যই বিকল্প পথ থাকতে হবে, বিকল্প এইসব লোকজন যারা শ্রমজীবী মানুষ, যারা দিন কাজ করছে, তাদের যারা 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 যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে তাদের বিকল্প পথ থাকতে হবে। সেটা না দিলে আমার মনে হয় জনসাধারণের কাছ থেকে অবশ্যই কিছু বাধা আসবে। আপনাকে ধন্যবাদ ডক্টর চৌধুরী। আমরা আপনাদের মতামত জানতে চাইছি, কি মনে হয় সরকার কি তার সিদ্ধান্ত বাস্তবায়নে হোঁচট খাচ্ছে কিনা? সামনের সারি। হ্যাঁ, আমার মনে হয় সরকার সব দিকেই হোঁচট খাচ্ছে। কবির স্যারের কথা থেকে বলতে চাই, সরকার রাজনৈতিক দলের সংস্কার করতে চায়। রাজনৈতিক দলের সংস্কার মানে কি? শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়া, খালেদা জিয়াকে বিএনপি থেকে সরিয়ে দেওয়াই কি সংস্কার? আমরা তো এতদিন তাই দেখতে পাচ্ছি। আরো কয়েকজন শ্রোতা বন্ধু হাত তুলেছেন, আপনি বলুন দ্বিতীয় সারি। বর্তমান সরকার তার বিভিন্ন কর্মকাণ্ডে বারবার হোঁচট খাচ্ছে, এই অর্থে যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথমে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিল, কিন্তু আমরা বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের যে অবস্থা, এইটা ভাষায় বর্ণনা করার মতো না। দ্রব্যমূল্যর গতি দিন দিনে পাগলা ঘোড়ার মতো এটা আগায় যেতেছে, এর নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই। আমরা অনেক সময় মনে হয় আমাদের কাছে যে সরকারের ক্ষমতা বেশি না ওই ব্যবসায়ী সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ। এই অবস্থা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? আমরা তো এখন মনে করতেছি যে বিগত কয়েকটা সরকার দেখছি তারা সবাই সিন্ডিকেটের কাছে বন্দী। আমরা ভাবছিলাম যে এই সরকারকে আমরা সমর্থন করছি, যে এই সরকারের আমলে অন্তত সিন্ডিকেট ভেঙে গুড়া করা হবে, কিন্তু বাস্তব অবস্থা আমরা কি দেখতেছি যে এখনো সিন্ডিকেটের হাতে আমরা বন্দী, এখনো আমাদের বাজার মূল্য ওই সিন্ডিকেটে নিয়ন্ত্রণ করে। আপনাকে ধন্যবাদ। আরো কিছু মতামত নেওয়া যাক। এদিকে পেছনে হাত তুলেছিলেন, মাঝখানে আপনি। তত্ত্বাবধায়ক সরকার হোঁচট খাচ্ছে বারবার, কারণ সূক্ষ্ম পরিকল্পনার অভাব আছে। এখানে সূক্ষ্ম পরিকল্পনা নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত টপ টু বটম সূক্ষ্ম পরিকল্পনা হচ্ছে না, অর্ধেক এসে থেমে যাচ্ছে কাজটা। আপনাকে ধন্যবাদ। মাঝখানে হ্যাঁ আপনি। সরকার বারবার হোঁচট খাচ্ছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এইটাও একটু যুক্ত করতে হয় আমার মনে হয় যে আমরা গত 15 বছর 3 বার গণতান্ত্রিক সরকার দেখেছি, কোনো সংস্কারের কথা শুনিনি, কিন্তু এই মুহূর্তে সংস্কারের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলি উঠে পড়ে লেগেছে তাতে আমি বুঝতে পারতেছি না আমরা যে সেটা কি সাধু সাজা হচ্ছে না আন্তরিকভাবেই সাধু হওয়ার জন্য বলা হচ্ছে। যদি আপনারা সত্যিকার অর্থে রাজনৈতিক দলরা সাধু হয়ে যান তাহলে সরকার হোঁচট খাবে বলে আমার মনে হয় না। আপনাকে ধন্যবাদ। ফিরে আসছি প্যানেল সদস্যদের কাছে। মিস্টার আব্দুল শহীদ। আসলে ঠিকই ইংরেজির কথা আছে যে প্ল্যানিং মিনস ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়ার, হাউ অ্যান্ড হু শ্যাল ডু ইট। সো এখানে একটা কোঅর্ডিনেশন, এখানে একটা প্ল্যান, একটা গোল বা একটা মেথডস বা একটা প্রসিজিওর কাজ করতে হবে। তো গভর্নমেন্ট যেহেতু তত্ত্বাবধায়ক সরকার, ওনাদের যে পরিসর বা ওনাদের যে দায়িত্বর যে সীমা, সেটা আমার মনে হয় যে একটা অ্যাকশন প্ল্যানের জন্য যেটুকু একটা গোল ঠিক করে এগিয়ে আসা উচিত, হয়তো সেখানে কোনো একটা ব্যত্যয় আছে। সেই কারণে আজকে দ্রব্যমূল্য বা রাজনৈতিক সংস্কার বা অন্যান্য কর্মকাণ্ড, যেমন যে প্রশ্ন আছে যে আজকে যে রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, অনেক বেকার হয়েছে, এগুলো একটা কনসেন্ট্রেটেড একটা প্ল্যান থাকতে হবে যে এটা করলে তার রিয়াকশনটা কী হবে এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ কী হবে। এই যেটা কোঅর্ডিনেশনের যে একটা অভাব রয়েছে, সেটার কারণে আমার মনে হয় যে এই সমস্ত ক্ষেত্রে সরকারের এই হোঁচট খাওয়ার বিষয়টা। আপনাকে ধন্যবাদ। মিস্টার আবুল ইস মোহাম্মদ নবীন চৌধুরী, সরকার কি সিদ্ধান্তহীনতায় ভুগছে? সরকারের একটা পরিকল্পনা অভাব, এটা লক্ষ্য করা যাচ্ছে, খুবই অভাব। এখন যেমন দুর্নীতি দমন নিয়েই সরকার বিভিন্ন ধরনের প্রস্তাবনা নিয়ে যাচ্ছে বা চাচ্ছে, কিন্তু দুর্নীতি দমন যে কীভাবে করবে তা কিন্তু এখন পর্যন্ত কোনো কেস স্টার্টই করতে পারে নাই। একটা বা দুটো কেস কোর্টে গিয়েছে,
তো কাজে সরকার যে এই পদক্ষেপগুলো কতদিনে করবে বা কতদিনে এ শেষ করতে পারবে এর জন্য কোনো পরিকল্পনা সরকার হাতে নেই। এবং এর জন্য কেন ঘটছে বলে আপনার মনে হয় মিস্টার চৌধুরী? এটা মনে হয় এর জন্য যে সরকার একই সঙ্গে বেশ কিছু বিষয়বস্তুতে হাত দিয়ে দিয়েছে, যেটা কোনোটাই শেষ করা যাচ্ছে না, তার ফলেই কোনোটাই শেষ করতে পারে। আপনাকে ধন্যবাদ শিপা হাফিজা। মহৎ উদ্দেশ্য সাধনের সাহসী এই সরকারের আমার মনে হয় প্রথম সীমাবদ্ধতা সেটা হচ্ছে জনগণের শক্তিকে কাজে লাগানো যায়নি। মানুষ যেভাবে সমর্থন দিয়েছে ভালো কাজগুলো দেখে, হয়তো পরিকল্পনা প্রণয়নে সেই মানুষের সাথে থেকে করাটা খুব দরকার। যে দেশটা এত বেশি দুর্যোগে আবর্তিত, যে দেশটা এত বেশি দরিদ্র, সেই দেশে এবং যে দেশে বিগত কয়েকটি দশক ধরে অনেক বেশি অন্যায় অনাচার তৈরি হয়েছে, সেইখানে রাতারাতি সব বদলে যাবে সেটা যেমন আশা করা যায় না। যারা এসেছেন তাদেরকে অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং তাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে আমি মনে করি মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে। যে পরিকল্পনার অভাব, পরিকল্পনা মনিটরিংয়ের অভাব, এইসব কাজে জনগণকে আরেকটু ইনভলভ করতে হবে। সেটা যতদিন না করতে পারবেন, সরকার যতদিন সেই শক্তি অর্জন না করতে পারবেন, ততদিন আমরা সবাই বলবো যে জরুরি অবস্থা থাক, কিন্তু তারপর কি? এই প্রশ্নটা সবার মনেই এখনই ঘুরপাক খাচ্ছে। তারপর কি? সব কি বদলে যাবে, কিংবা সবই আগের মতোই হবে? কাজেই সরকার যে দায়িত্ব নিয়েছেন, অনেক বড় দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে হলে আমার মনে হয় তাদেরকে মানুষের কথা শুনতে হবে, মানুষের সাথে যোগাযোগ করতে হবে এবং সেই মতো একটি একটি করে। আপনার কি মনে হয় যে সরকার সেটা শুনছে না এই মুহূর্তে? চেষ্টা করছেন, কারণ আমরা দেখেছি বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, আমি তো মনে করি খুবই ভালো কাজ করছেন। তারা মানুষের কাছে যাচ্ছেন, মানুষকে সাহস যোগাচ্ছেন, এটা একটা বড় একটা পদ্ধতি তারা নিয়েছেন। এবং আমরা যেটা দেখছি সরকারের বিভিন্ন ক্ষেত্রে ওনারা বলেছেন আমরা বসবো, আলোচনা করব, কিন্তু যখন আমরা দেখছি বুদ্ধিজীবী বলে তারা যাদের সাথে আলোচনা করছেন সেই খুব পরিচিত কিছু মুখের ওখানে আবারও আনাগোনা, যেটা আমাদেরকে শঙ্কিত করে। আমরা মনে করি এখানে সাধারণ মানুষকে আনতে হবে, যারা দিন আনে দিন খায় এবং তাদের জীবন সুন্দরভাবে ম্যানেজ করে। ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্ন করছেন আফরোজা আক্তার পলি, তিনি হাসপাতাল কোয়ার্টারে থাকেন। সারা দেশে শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ না করে শুধুমাত্র হবিগঞ্জ শহরে শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করা কতটুকু যুক্তিযুক্ত? পলি, আমি আপনার কাছে জানতে চাইছি যে কেন আপনার মনে হচ্ছে যে সারা দেশে বন্ধ না করে কেন হবিগঞ্জে বন্ধ করা হয়েছে? আমাদের হবিগঞ্জের পেপারগুলো থেকে দেওয়া হয়েছে যে প্রাইভেট পড়া বন্ধ। যৌথ বাহিনী আমাদের এ ধরনের দিছে যে আমরা প্রাইভেট পড়তে পারবো না। আপনাকে ধন্যবাদ। এটা আমার বিষয়, আপনার বিষয়। আফরোজা, এইটা অত্যন্ত জটিল প্রশ্ন। আমার সরাসরি উত্তর, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এটা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় সবই দেখেছি এখন কোচিং সেন্টার ভিত্তিক লেখাপড়া। তার মানে জ্ঞান অর্জন শুধু পরীক্ষা পাশের জন্যই সীমিত। পরীক্ষা পাস অবশ্যই প্রয়োজন, পরীক্ষাও ভালো করতে হবে, কিন্তু সেখানে যদি জ্ঞান অত্যন্ত সীমিত হয়ে যায় শুধু পরীক্ষা পাস করে, কিন্তু সেখানে পরবর্তীতে কর্মজীবনে গিয়ে হোঁচট খেতে হবে। আমি জানি না হবিগঞ্জে কি কারণে, কি আদর্শ বা কি লক্ষ্যে এখানে বন্ধ হয়েছে। সারা দেশব্যাপী এখন ঢাকায় গেলে। ডক্টর চৌধুরী, আপনি যেটা বলছিলেন যে প্রাইভেট টিউশন সেটা বন্ধ করা উচিত, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে প্রাইভেট টিউশন আছে, যেমন ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস আছে, সেটাকে কিভাবে বন্ধ করা যাবে? না, এখানে প্রাইভেট প্র্যাকটিস এবং প্রাইভেট টিউশন দুটো ভিন্ন জিনিস। প্রাইভেট টিউশন করছে কি ছেলে মেয়েদেরকে খুবই বেশি মানে এই কোচিং সেন্টার অভিমুখে, এত ডিপেন্ডেন্ট, এত নির্ভরশীল তারা, এবং ভালো ভালো ছেলে মেয়েদেরকে আমি দেখেছি তারা সব সময় কোচিং সেন্টারের জন্য। কারণ স্কুলে গুণগত শিক্ষা দেওয়া হচ্ছে না, তো সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সাথে মাধ্যমিকের কোনো সমন্বয় নেই, কোনো সম্পর্ক নেই, সেই সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। সুতরাং শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা আমূল, এইখানেও একটা সংস্কারের। এখন আমি জানি যে এইটা একটা বিরাট ব্যাপক একটা বিষয়। ছেলে মেয়েদের শুধু পাঠ্য বই পুস্তক পড়লে হবে না, আরও জ্ঞানের পরিধিটাকে বাড়ানোর জন্য অন্য বই পড়তে হবে, অন্য রেফারেন্স বই পড়তে হবে। বইগুলো তাতে হবে কি জ্ঞান সমৃদ্ধ হবে, এবং কর্মজীবনে গিয়ে বিদেশে যখন উচ্চশিক্ষার জন্য আপনারা যাবেন তখন
অন্যান্য দেশের ছেলে মেয়েদের সাথে আপনারা প্রতিযোগিতা করে আপনাকে তখন অনেক অনেক আপনারা ধন্যবাদ। অর্জন করতে শিপা পারবেন। হাফিজ। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি হবিগঞ্জে যদি এরকম কোনো উদ্যোগ নিয়ে থাকেন কেউ, এটার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। তবে এটা সত্য, যেহেতু সারা দেশে চলবে প্রাইভেট পড়া আর মুখস্থ বিদ্যা করে মেকানিক্যাল বাচ্চারা এসে পরীক্ষা দিয়ে দেবে, আপনারা সেখানে হয়তো একটু পিছিয়ে যাবেন সাময়িকভাবে। আমি দেখেছি আমাদের অভিজ্ঞতায়, আমরা গ্রামে গঞ্জে যে শিক্ষা ব্যবস্থা আছে, বেসরকারি মাধ্যমেও আছে, সেখানে 20 লাখ 30 লাখ বাচ্চা পড়াশোনা করছে, কোনো প্রাইভেট পড়াশোনার দরকার হয় না। তারা অত্যন্ত গরিব ঘরের বাচ্চারা, যাদের বাবা মা তাদেরকে কোনো সহায়তা করতে পারছেন না পড়াশোনা নিয়ে, কিন্তু তাদের শিক্ষকরা যেটুকুন সময় স্কুলে আছে তারা সেইভাবে বাচ্চাদের সহায়তা করছেন, যত্ন নিয়ে পড়াচ্ছেন, যাতে বাচ্চাটা একটা মানুষ হয়ে গড়ে উঠতে পারে। এই বাচ্চাগুলো যখন এসে আমাদের পাবলিক স্কুলে এসে ক্লাস 6-এর পরে চলে আসে সরকারি স্কুলে, তারা ম্যাট্রিকেও খুব ভালো রেজাল্ট করছে। তাহলে আপনি কি মনে করেন যে সারা দেশে আসলে প্রাইভেট টিউশন যেটা সেটা বন্ধ করে দেওয়া উচিত? বন্ধ অবশ্যই করা উচিত, তবে এই জন্য প্রয়োজন হবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এবং ইউনিয়নে ইউনিয়নে নিজেদের শক্তিগুলো তৈরি করা, নিজেদের একসাথে হয়ে কাজ করা। আপনাদের মতামত নেওয়া যাক। আপনি? আমরা মনে হয় আত্মসমালোচনা করতে একেবারেই ভুলে গিয়েছি। আমি একজন কলেজ শিক্ষক হিসাবে আমি জানি যে আমরা শিক্ষকরা আসলে কি পরিমাণ কমার্শিয়াল হয়ে যাচ্ছে। এবং একটা প্রশ্ন উঠেছে যে শুধু হবিগঞ্জে কেন? আমার মনে হয় একটি মহৎ সুন্দর কাজ যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। আমরা না হয় হবিগঞ্জ থেকে শুরু করলাম, সারা বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ। তৃতীয় সারিতে স্ট্রাইপ শার্ট। আমি স্যারদের কথা একমত হতে পারলাম না এই কারণে যে একটা ডিপার্টমেন্ট চালাতে যেখানে 10 থেকে 12 জন শিক্ষকের প্রয়োজন হয়, দেখা যায় সেখানে 2 থেকে 3 জন শিক্ষক থাকেন। যে বিষয়গুলো পড়ানোর প্রয়োজন তারা সেই বিষয়গুলো জানেন না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমরা তো শিক্ষা নিতে হবে, তাই আমরা হয়তো বাধ্য হয়ে অন্য জায়গায় যাই। তাই আমার মনে হয় প্রাইভেট টিউটরদের এই সুযোগ দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছিলেন সামনের সারি। প্রাইভেট টিউশনটা আমাদের বাংলাদেশে একটা বৈষম্য সৃষ্টি করছে শিক্ষাক্ষেত্রে। এই জন্য এই প্রাইভেট টিউশনটা বন্ধ হওয়া দরকার। কিন্তু হবিগঞ্জে যারা এটা বন্ধ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে এখানে যাদেরকে যৌথ বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবচেয়ে বেশি সচেতন। ঠিক এমনিভাবে সারা দেশে যদি সব যৌথ বাহিনীর প্রধানরা সচেতন হন তাহলে এই প্রাইভেট টিউশনিটা বন্ধ হবে। আপনাকে ধন্যবাদ। এইদিকে হাত তুলেছিলেন আপনি। আমি এ বিষয়ে অবশ্যই একমত যে হবিগঞ্জে প্রাইভেট পড়ানোটা বন্ধ হয়েছে এই কারণে যে স্কুল কলেজে আমরা সাধারণত দেখে থাকি যে স্টুডেন্টরা ক্লাস রেখে বাহিরে আড্ডাতে মশগুল থাকে এবং দেখা যায় যে টিচাররা ক্লাস করাতে চান এবং লাঞ্চ টাইমের পরে দেখা যায় স্টুডেন্ট থাকে না, কলেজ থেকে চলে যায়। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরই ক্ষতি হচ্ছে, কারণ ওরা প্রাইভেটের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, নির্ভরশীল হয়ে যাচ্ছে, ভাবছে যে কলেজে আমি ক্লাস না করলেও চলবে কারণ প্রাইভেট টিউটরের কাছে এটা পেয়ে যাব। তো আমি অবশ্যই এটা একমত যে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই একটা ভালো উদ্যোগ নিয়েছে শিক্ষাক্ষেত্রে, যে আমরা অবশ্যই নিজের চেষ্টায় সেটা পার হয়ে যেতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবুল মোহাম্মদ মবিন চৌধুরী। এখানে যে উদ্যোগ নেওয়া হয়েছে যে অফিস পিরিয়ড যেটাকে বলে, যে কলেজে বা স্কুলে 4টা পর্যন্ত ক্লাস হয়, এখানে বলা হয়েছে যে ওই পিরিয়ডের মধ্যে প্রাইভেট টিউশন করতে পারবেন না। অনেক টিচার আছেন, যেমন অ্যাকাউন্টেন্সির টিচার, ম্যাথামেটিক্সের টিচার, ইংলিশের টিচার, কলেজে 1-2 ক্লাস আছে করে দিয়ে বাসায় গিয়ে ছাত্র পড়ালেন। সেনাবাহিনী এইটা বন্ধ করেছে, যতক্ষণ কলেজ চলবে বা ইনস্টিটিউশন চলবে ওই সময়ে আপনি প্রাইভেট গিয়ে বাসায় বসে প্রাইভেট পড়াতে পারবেন না। অন্য সময় প্রাইভেট পড়ানো কিন্তু বাধা নেই বলে আমার বিশ্বাস। আমার মনে হয় এইভাবে প্রাইভেট টিউশনি ছাড়া এই যুগে চলা খুব কঠিন এবং প্রাইভেট টিউশনি থাকা প্রয়োজন। আপনাকে ধন্যবাদ মিস্টার আব্দুল শহীদ। আমাদের দেখতে হবে সারা বাংলাদেশের 14 কোটি মানুষের শিক্ষার ব্যবস্থার যে অবকাঠামোগত একটা যেটা তৈরি করা প্রয়োজন, সেটা আমরা জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কতটুকু করতে পেরেছি। আমার মনে হয় যে দেশে একটা শিক্ষানীতি ন্যাশনাল কনসেনসাস মাধ্যমে যদি বাস্তবায়িত করা যায় এবং সেখানে মেধাবী শিক্ষক তৈরিতে যে ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রয়োজন, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো করা হয়েছে নন গভর্নমেন্ট সেক্টরে, সেখানে অনেক মেধাবী টিচাররা আছে, তারা কিন্তু আবার আমাদের যেটা পাবলিক সেক্টর ইউনিভার্সিটি আছে সেখানে কিন্তু তারা নিয়োগ পাচ্ছেন না। সেখানে হয়তো রাজনৈতিক, সেখানে কোনো ধরনের বিদ্বেষ অথবা কোনো ধরনের ডিসক্রিমিনেশন, এই সমস্ত ক্ষেত্রে মেধাবী শিক্ষক তৈরির যে ব্যবস্থা
জাতীয় শিক্ষানীতির মাধ্যমে, যেটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে হতে হবে। মিস্টার শহীদ, আপনি যে বক্তব্য দিচ্ছেন, আপনি আপনাদের দলীয় ফোরামে আপনাদের সরকার যখন ক্ষমতায় ছিল এইসব বিষয় নিয়ে কি আপনি কথা বলেছিলেন? হ্যাঁ, আমার সুযোগ হয়েছিল, আমি ন্যাশনাল যেটা নকল প্রতিরোধ কমিটি করা হয়েছিল সেটার পার্লামেন্টারি কমিটিতে আমি চেয়ারম্যান ছিলাম, এবং আমরা একটা রেকমেন্ডেশন করেছিলাম পরীক্ষা কেন্দ্র থেকে আরম্ভ করে। সেটা বাস্তবায়িত হয়েছিল? সেই বাস্তবায়িতের অনেকটাই, এটা আমি বলবো যে কন্টিনিউয়াসলি এটা চলছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন মোসাদ্দেকা আক্তার, তিনি একজন আইনজীবী। বর্তমান সরকারের উপর বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমান সরকার কি এই চাপের কাছে নতি স্বীকার করবে নাকি তাদের কাজ অব্যাহত রাখবে? এই বিষয়ে কয়েকদিন আগেই মার্কিন সিনেটররা একটি বক্তব্য দিয়েছেন। ডক্টর কবির চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করছি। আমাদের যে দেশের রাষ্ট্র পরিচালনা আমাদের যারা দায়িত্বে থাকেন, গণতান্ত্রিক সরকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের এই রাষ্ট্রের ভবিষ্যৎ আর্থসামাজিক, অর্থনৈতিক সব কিছু মিলিয়ে এগুলো আমাদের নিজেদেরকে নির্ধারণ করতে হবে। মার্কিন সিনেটররা আমেরিকা কি বলল, ব্রিটিশ সরকার কি বলল, সেটা আমাদের বিবেচ্য না। আমাদের বিবেচ্য হচ্ছে আমাদের স্বার্থটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কিন্তু মিস্টার চৌধুরী, আপনি কি আসলে একটা বাস্তবতা এড়িয়ে যাচ্ছেন না? আমি বাস্তবতা, আমি সত্যি কথা বারে বারে এটা বিবেচ্য বিষয় হয় যে কোনো সরকারের সময়। না, আপনি না বলছেন। আমি বলছি যে আমেরিকা যখন মানবাধিকার লঙ্ঘন করে ইরাকের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশকে আক্রমণ করলো, তখন তো কোনো পৃথিবীর কোনো দেশ আন্দোলন হয়েছে, তার নিজের দেশেই আন্দোলন হয়েছে। এখন আমাদের যে আভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন কবে হবে, 2 মাসের মধ্যে নির্বাচনী ইশতেহার দিতে হবে, নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ড ঘোষণা দিতে হবে, নির্বাচন কবে হবে এইটা আমেরিকা বা যুক্তরাজ্য এইটা নির্ধারণ করবে, এইটা চাপ সৃষ্টি করবে, আমার কাছে বোধগম্য হয় না। আমি জানি না। ধন্যবাদ মিস্টার চৌধুরী। আমার মনে হয় যে একটা গণতান্ত্রিক দেশে বেশি দিন অগণতান্ত্রিক সরকার থাকা উচিত না। আমার মনে মার্কিন সিনেটররা এই দৃষ্টিভঙ্গি থেকে যে একটা গণতান্ত্রিক দেশ, এখানে নির্বাচিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার দেশ শাসন করবে। আমার মনে হয় এটা খুব অযৌক্তিক বলে কিছু না। এটা আমার আপনি এটাকে চাপ বলে মনে করছেন না? এটা খুব একটা চাপ বলে আমি কোনো প্রভাব সরকারের উপর পড়ছে বলে আপনার মনে হয় না? না, চাপ ধরে না, তারা বৃহত্তর একটা দেশ, তারা পৃথিবীতে অনেক কিছু শাসন করছে, এই দৃষ্টিভঙ্গিতে কিছুটা চাপ আছে তো বটেই। উপস্থিত দর্শকবৃন্দদের মতামত নিতে পারি। পিছনে হাত তুলে আছেন আপনি। এটা স্বাভাবিক, দেশ পরিচালনা যখন যে সরকারই করে এটা বিভিন্ন চাপ থাকবে, বহিরাগত ভিতরের চাপ থাকবে, বাইরের চাপ থাকবে। সেই সব চাপ কাটিয়ে জনগণের যে মঙ্গল, সেই মঙ্গলের জন্যই সরকারের কাজ করা উচিত বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছিলেন সাদা শার্ট। আমাদের নেতা নেত্রীরা বিরোধী দলে থাকলে দেশের বাইরে গিয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি ক্ষমতাবান লোকদের দিয়ে হস্তক্ষেপের চেষ্টা করানো কি ঠিক? এগুলো কি আইন করে বন্ধ করা যায় না? আপনাকে ধন্যবাদ। আমি এটাকে মতামত হিসেবে ধরে নিচ্ছি। এদিকে আর কেউ আছেন? আপনি। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে আমেরিকা বা ব্রিটিশ বা বিশ্বব্যাংক তারা কিন্তু আমাদের একটা প্রধানতম ডোনার। আমরা দেখছি যে 1/11-এর যে ঘটনাটা, সেটা কিন্তু আমাদের জাতিসংঘের মাধ্যমে এই জিনিসটা হয়েছিল। আজকে যে জিনিসটা আমরা মনে করি যে চাপ থাকতে পারে, কিন্তু এখানে তো অন্যতম ডোনার আমেরিকা, অন্যতম ডোনার এডিবি। সেই হিসাবে আমি মনে করি যে আজকে যত সব ভালো কাজ ওই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত হচ্ছে। কারণ যেভাবে লুটপাট, যেভাবে দুর্নীতি এবং যেভাবে চাঁদাবাজি এবং সন্ত্রাসী ঘটনা ঘটছিল বিগত দিনে, সেটাকে রহিত করার জন্য এই 1/11-এর ঘটনা ঘটেছিল। আবার ভালো কাজের জন্য আজকে আমেরিকার যে সিনেটার্সরা বিবৃতি দিয়েছে, তারা প্রভাবশালী সিনেটার্স, যেমন হিলারি ক্লিন্টন, জন ক্যারি, চাক সুমারের মতো সিনেটার্স বিবৃতি দিয়েছেন। আমি মনে করি যদি বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার ভালো কাজগুলা চাপের মধ্যে থেকেও যদি অব্যাহত রাখতে পারে, আমি মনে করি সেটা। আপনাকে ধন্যবাদ। আব্দুল শহীদ, বর্তমান সরকারের উপর বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে বলে দেখা যাচ্ছে, একথা মনে করছেন আমাদের উপস্থিত দর্শক। এবং প্রশ্ন হচ্ছে যে সরকার কি সেই চাপের কাছে নতি স্বীকার করবে নাকি তাদের কাজ অব্যাহত রাখবে? প্রথম কথা হচ্ছে যে আমি যেহেতু সরকারে নেই, তাই সরকার চাপ মনে করছে কি করছে না, আপনার মতামত এখানে জানতে চাইছি। এটা তো অনুভব করা তো কঠিন। তারপরেও যেহেতু আমরা গ্লোবাল ভিলেজের বাসিন্দা, তাই স্বাভাবিক কারণেই বাংলাদেশের
বর্তমান প্রেক্ষিতকে সামনে রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি যারা আমাদের একজন ভিউয়ার বলেছেন যারা আমাদের অর্থনীতি যারা বিভিন্ন ধরনের সহায়ক শক্তি হিসাবে কাজ করে সঙ্গত কারণেই আমাদের সুখ দুঃখ ভালো মন্দের বিষয়ে তাদের কোনো ধরনের সুচিন্তিত ভালো মতামত তারা একটা সরকারকে অবহিত করতে পারে। এটা চাপের কি না সেটা আমি মনে করি সরকার বিবেচনা করতে হবে, সেটা তাদের জন্য চাপ বা দায়িত্বের অংশ কিনা। আপনাকে ধন্যবাদ। শিপা হাফিজা। আমি মনে করি যে এগেইন এটা চাপ কিনা সেটা প্রশ্ন, চাপ কিংবা নির্ধারণ করে দেয়াই কি হয়েছে তা নয়। আমার কাছে মনে হয়েছে যে এই অবাধ তথ্য প্রবাহের যুগে মানুষ তার কনসার্ন তার উদ্বেগ প্রকাশ করতেই পারে, সচেতন বিশ্ব তার উদ্বেগ প্রকাশ করতেই পারে, সেটা করার ওদের অধিকার আছে। আর আমাদেরকেও কাজ করে দেখিয়ে দিতে হবে যে উদ্বেগের কারণ নেই, আমরা সঠিক পথে যাচ্ছি, আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করছি, তাহলে এটা চাপ থাকবে না। আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন করছেন ছন্দা সরকার। জোর জবরদস্তি করে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার আনা হয়, রাজনৈতিক দলগুলো মানে ক্ষমতায় গেলে তারা আবার আগের অবস্থায় ফিরে আসার আশঙ্কা আছে কি? প্যানেলে ফিরে আসার আগে এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইছি। নির্বাচিত সরকার কি তার আগের অবস্থায় ফিরে আসবে? কি মনে হয় আপনাদের? সামনের সারিতে এই সরকার যে সমস্ত সংস্কার করছে সরকারের পরে তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে কিনা। আজকে যখন আমি আসছিলাম ভাঙ্গাচোরা দেখে আমার মনে হচ্ছিল যে এটা সাময়িক, যেটা জোর করে যে সংস্কার আনা হয় সেই সংস্কার কিন্তু বেশি দিন এটার স্থায়িত্ব থাকে না। সংস্কারটা অনুভব করতে হবে নিজের ভিতর থেকে। এবং আমাদের রাজনৈতিক দলগুলিতে যে সংস্কারের প্রশ্নটা এসছে সেটা অবশ্যই দরকার, কারণ হচ্ছে সেটা সরকারের চাপে নয়, নিজেদের প্রয়োজনেই সংস্কারটা কিন্তু সবসময় মানুষের কল্যাণ বয়ে আনে এবং কল্যাণের জন্য সংস্কারটা অবশ্যই দরকার। আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছেন সামনের সারি। আমি মনে করি স্বাধীনতার পর থেকে বিভিন্ন জনগণের রায়ে নির্বাচিত সরকার এই দেশে যারা নির্বাচিত হয়েছিলেন, আমরা কখনোই এই দেশের একজন নাগরিক হিসাবে নিজের আত্মশুদ্ধির কথা আমরা কখনোই চিন্তা করিনি। কিন্তু দিন 5 হলো যে সরকার এখন চলছে, ওনাদের ঘাড়ে যদি আমাদের সব দায় দায়িত্ব বর্তিয়ে দেই এবং আমরা আশা করি যে ওনারা সারা দেশকে একটা স্বর্গ বানিয়ে ফেলবেন, সেটা কি যুক্তিযুক্ত হতে পারে? আমাদের ধৈর্য ধরা উচিত আমার মনে হয়। আপনাকে ধন্যবাদ। আপনি পেছনে হাত তুলে আছেন, সাদা শার্ট। আমার মনে হয় আগামী নির্বাচিত সরকার সন্ত্রাস এবং দুর্নীতিগ্রস্ত হবে না, কারণ ইতিমধ্যে বিগত সরকারের নানা ব্যর্থতায় বর্তমানে যে শুদ্ধি অভিযান চলছে এ থেকে শিক্ষা নেবে আগামী ভবিষ্যৎ সরকার। আপনাকে ধন্যবাদ। ফিরে আসছি প্যানেলে, আবুল ইস মোহাম্মদ মহিদ চৌধুরী। আমার মনে হয় এটা বলা হয়েছে যে এটাকে কি টার্গেট করা হয়েছে এটা আমার এই মুহূর্তে একটু গুলমেলে মনে হচ্ছে। তবে মনে হয় যে সরকার যেভাবে যে টাকার বিনিময়ে নমিনেশন দেয়, নির্বাচিত হয়ে লোক টাকার জন্য ছোটে এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এমপি সাহেবরা করে থাকেন, এটাকে বোধহয় বলা উদ্দেশ্য করে বলা হয়েছে। এখন যেহেতু আপনার একটা সরকারের উপরে একটা চাপ যাচ্ছে ভয়ানকভাবে, যে কখন কাকে কিভাবে ধরবে, কে কার উপর কি চার্জ জানবে, এটা আমরা বলতে পারি না, বুঝতে পারি না। এর জন্যে এই যে যারা আগামীতে নির্বাচন করবেন, আমার মনে হয় তারা নিজেরাই একটা পরিশুদ্ধ হওয়ার একটা সুযোগ এসছে। এখন সেই সুযোগ তারা নেবেন। হ্যাঁ, আমার বিশ্বাস যে আগামীতে যারা সংসদে যাবেন তারা এইসব ভুল ভ্রান্তি, চাঁদা বা যে ভুল ভ্রান্তি তারা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে, এইগুলো তারা আর জীবনে করবেন বলে আমার মনে হয় না। আব্দুল শহীদ। ধন্যবাদ। আসলে জোর জবরদস্তি করে সংস্কার করে কিছু করা, বাস্তবায়িত করা খুব, আমি মনে করি এটা স্বপ্ন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা বলতে চাই যে সংস্কার তো সব ক্ষেত্রেই হওয়া উচিত। যেখানে দুর্নীতি থাকবে, দুর্নীতি প্রতিরোধের জন্য যে ধরনের কর্মকাণ্ড তৈরি করা প্রয়োজন বা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেটা অবশ্যই নিতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে এটা বিশেষ করে বাংলাদেশের 14 কোটি মানুষ আজকে দুর্নীতির রাহগ্রাসে নিমজ্জিত। সেখানে কোনো একটা পার্টিকুলার কমিউনিটি শুধু দুর্নীতি করতেছে বা করতেছে না, এটাকে বড় করে দেখার কোনো অবকাশ নেই। এই সংস্কারের আওতায় সমস্ত বিষয়গুলোকে যদি একটা কমন দৃষ্টিকোণ দেখে এবং চলমান প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক একটা কমিটমেন্ট বা ভিশনের মাধ্যমে যদি সেটা বাস্তবায়িত করার একটা পরিকল্পনা নেওয়া হয়,
তাহলে আমি মনে করি সংস্কার সুদূর প্রসারী সংস্কার হিসাবে বাস্তবায়িত হতে পারবে। এবং সংস্কারটা কিন্তু কোনো বিষয় নেই কেউ কাউকে বলবে এটা আপনি করেন। আমার গড় বিনষ্ট হয়েছে, আমার গড়ে কাঁচরা লেগেছে, রাস্ট পড়েছে, এটা কিভাবে সুন্দর করে এটাকে আমি সময় উপযোগী এবং বাসোপযোগী করব, সেটা অবশ্যই আমাকেও চিন্তা করতে হবে। আপনাকে তাই ধন্যবাদ। এটা চাপিয়ে দেওয়ার কোনো আপনাকে বিষয় নয়। ধন্যবাদ। শিপা হাফিজা, দুজন রাজনৈতিক নেতা বলছিলেন যে দলের ভিতর থেকেই এই সংস্কার করতে হবে, আপনি কি সেটা বিশ্বাস করেন? এখন পর্যন্ত যা আলামত দেখছি আমার মনে হয় না যে সংস্কার তেমন কিছু হবে। কেননা যে কথা শুনছি আমরা যে আমাদের ঘর আমরা ঠিক করব, আপনারা কে? আমি বলছি আমরাই সব। কারণ আপনি রাজনীতি করেন, আপনি আমার দেশের জন্য পলিসি তৈরি করেন, আমার ভাগ্য নির্ধারণ করেন আপনি, কাজে আপনাকে জবাবদিহি করতেই হবে। আর এই জন্য কয়েকটা পদক্ষেপের দু একটা বলছি। একটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করা আমি মনে করি অতি জরুরি, এই সরকারকে করে যেতে হবে। আর যে ইলেকশন ম্যানিফেস্টো নামে যে অঙ্গীকার করেন আমাদের রাজনৈতিক দলগুলো, সেইগুলোর যাতে বাস্তবায়ন হয় সেই জবাবদিহিতার মেকানিজম তৈরি করা, যদি না হয় তাহলে কি করতে হবে সেই মেকানিজম তৈরি করা, এবং সেইভাবে কাজগুলো যদি করি আমরা তাহলেই হয়তোবা এই জোর করে করানো সংস্কার কিছুটা কাজে লাগতেও পারে। আমরা সংস্কার চাই, জোর করে হোক কিংবা না করে হোক, জনগণের জন্য সংস্কার দরকার, আপনাকে ধন্যবাদ। দেশের জন্য সংস্কার দরকার। আপনাকে ধন্যবাদ ডক্টর কবি চৌধুরী। 30 লক্ষ মানুষের আত্মাহুতিতে আমরা অর্জন করেছি একটি অনন্য অসাধারণ স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং সেটাও আমরা অনেক সময় ভুলে যাচ্ছি। চেষ্টা করি অনেক সময়, এখন পর্যন্ত এই দেশের কারা মুক্তিযুদ্ধ সেটাও সঠিকভাবে লিস্ট হয়নি, এবং কে জাতির ঘোষক এবং কে জাতির জনক এটাও আমরা নির্ধারণ করতে পারিনি। তো আমাদের স্মৃতি শক্তি অত্যন্ত খুব স্বল্প। আমার মনে হয় এই সংস্কারগুলো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আত্মাশুদ্ধি। এই আত্মশুদ্ধি যদি এই রাজনীতিবিদরা ওনারা না করেন, তাহলে এই নির্বাচনের পরে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এত টানাপোড়েন হয়েছে গত কয়েক মাসে, এরপরে কি হবে এটা নিয়ে আমিও শঙ্কিত আপনার মতো। এবং আমি আশা করি এদেশের মানুষ অত্যন্ত সচেতন, এদেশের মানুষ মুক্তিকামী মানুষ, এদেশের মানুষ অত্যন্ত স্বাধীনতাকামী মানুষ, এদেশের মানুষ সময় মতো সব কিছুর জবাব দিতে পারে। এবং এইবার রাজনীতিবিদরা একটা বড় হোঁচট খেয়েছেন ওনারাও সরকারের মতো। কীরকম হোঁচট? সেই হোঁচটটা হচ্ছে যখন কারাগার থেকে এই সব বড় বড় রাঘব গোয়ালদেরকে নিয়ে এসে কোর্টে সুপারিশ করা হয়, সেই দৃশ্য আমাদের চোখের সামনে এখনো ভাসছে। কতদিন এই দৃশ্য আমাদের স্মৃতিতে থাকবে সেটা আমি জানি না। তবে যদি এটা থাকে, এই রাজনীতিবিদদের মধ্যে যদি আত্মশুদ্ধি হয়, শুধু তাদের সংস্কার না, সংবিধানের সংস্কার করতে হবে। সংবিধানের মধ্যে যথেষ্ট সমস্যা আছে, এইগুলো আমাদের সংস্কার করতে হবে। এবং বিশেষ করে এই রাজনীতিবিদদের, এই রাজনৈতিক দলগুলোর সামগ্রিকভাবে আমূল পরিবর্তন ঘটাতে হবে। এই যে দলের নেত্রী বা নেতা যারা হবেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবেন। 3 দিন কাউন্সিল করে পরের 3 দিনের শেষের দিন বলে নেত্রী সব সিদ্ধান্ত নেবেন, এইটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী। আমাদের পরের অনুষ্ঠানটি হবে ঢাকায়। সেই অনুষ্ঠানে যোগদান করতে চাইলে টেলিফোন করুন কিংবা SMS করুন 0172 605 0058 এই নম্বরে। আর ইমেল করতে চাইলে লিখুন bengali@bbc.co.uk। আজকের প্যানেলের অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, রেডিও টেলিভিশনের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই চ্যানেল আই কর্তৃপক্ষ এবং হবিগঞ্জের কিবরিয়া পৌর মিলনায়তন কর্তৃপক্ষকে। আজকের এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি মাসুদ হাসান খান আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। শুভ সন্ধ্যা।